আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা 5th ইয়ারে আছো বা জুনিয়র ক্লাসেও যারা আছো, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিওনেটাল সেপসিস সম্পর্কে পড়বো। তার আগে একটু মনে করে নেই, আমরা আগের ক্লাসে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া পড়েছিলাম এবং পড়েছিলাম লো বার্থ ওয়েট। কিছু প্রশ্ন আমরা জেনেছিলাম, আশা করি তোমরা পড়েছো। আজকে একটু হয়তো আমাকে তাড়াতাড়ি আগাতে হবে। আজকে শুরু করি আমরা তাহলে। ম্যাম, আপনি শেয়ার স্ক্রিনটা অন করতে পারেন। হ্যাঁ, নিওনেটাল সেপসিস। নিওনেটাল সেপসিস কথাটার মানে হচ্ছে নিওনেটের ইনফেকশন, অর্গানিজম, এন্ট্রি অফ অর্গানিজম ইন আ নিওনেট। গুরুত্ব অনেকখানি নিওনেটাল সেপসিসের, কারণ এখানে দেখো একটা আমি পাই চার্ট বলে এটাকে, এই চার্টটা দেখিয়েছি। যদিও 2000 বিড়ালটা একটু বের করে দাও, যদিও 2000 থেকে 2003-এর ল্যান্সেট সিরিজ, ল্যান্সেট হচ্ছে বিশ্ববিখ্যাত জার্নাল, সেটার সিরিজে কজ অফ ডেথ স্টাডি করতে গিয়ে 5 বছরের নিচের বাচ্চাদের এই স্টাডিটা করা হয়েছে। নিওনেটাল ডেথ হলুদ রঙেরটা, 5 বছরের নিচে যত বাচ্চা মারা যায় তার মধ্যে 100টা বাচ্চা 5 বছরের নিচে মারা গেলে 37টা বাচ্চা মারা যায় নিওনেটাল এজে। এখন কিছুটা হয়তো কমে আসছে, সেটা 30%-এর মতো হবে হয়তো। নিওনেট অবস্থায়, তার মানে জন্মের প্রথম 28 দিনে শিশুরা যে মারা যায় তাদের মধ্যে দেখো সবুজ রঙেরটা সেপসিস, নিউমোনিয়া, ইনফেকশন 26%। 100টা নবজাতক শিশু মারা গেলে 26টা শিশু মারা যায় ইনফেকশনের কারণে, জীবাণু সংক্রমণের কারণে। এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে, কারণ আমরা দেখেছিলাম যে নবজাতক মৃত্যুর প্রধান 3টি কারণ। 24% শিশু মারা যায় জীবাণু সংক্রমণ, সেপ্টিসেমিয়া, নিউমোনিয়া বা অন্যান্য কোনো সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে। কারণ কথা হচ্ছে আমরা কি পড়তে চাই, আমরা কি পড়বো। নিওনেটাল সেপসিস থেকে ইন্ট্রোডাকশনটা অলরেডি আমরা পার করে আসছি, সংজ্ঞাটা একটু জানতে চাইবো আমরা। কত ধরনের কি কি ভাবে আমরা ক্লাসিফাই করি। ক্লাসিফাই করাটার কারণ হচ্ছে জীবাণু সংক্রমণ তো জীবাণু সংক্রমণই, ইনফেকশন ইজ ইনফেকশন, কিন্তু তারপরেও ম্যানেজমেন্টের সুবিধার জন্য আমরা একটু কথা বলো, ম্যানেজমেন্টের সুবিধার জন্য আমরা নিওনেটাল সেপসিসকে কয়েকটা ভাগে ভাগ করি। কিরকম আমরা একটু দেখবো, কি কি রিস্ক ফ্যাক্টরস রেসপন্সিবল, কিভাবে একটা অর্গানিজম বাচ্চাটার শরীরে কি কি রিয়াকশন শো করে এটা একটু দেখবো, ক্লিনিক্যাল ফিচার্স গুলো জানবো, কি ইনভেস্টিগেশন করতে পারি, ম্যানেজমেন্ট এবং প্রফের কয়েকটা প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যদি জানতে চাই যে হোয়াট ইজ দি ডেফিনিশন অফ সেপসিস, সেপসিসের ডেফিনিশন জানতে চাইলে প্রথমে যেটা, সেটা হচ্ছে entry and presence of organism, septicemia presence of organism in the in a neonate, এটাই কিন্তু সেপসিস। সেপসিস মানে প্রেজেন্স অফ অর্গানিজম, কিন্তু সেপ্টিসেমিয়া যদি বলি আমরা তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্স অফ অর্গানিজম ইন দ্য ব্লাড, এবং যেটা নেসেসারি সেটা হচ্ছে দেয়ার মাস্ট বি প্রেজেন্স অফ সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। তার মানে baby's body, the host should show some reactions, inflammatory reactions against the organism.
জীবাণু আছে এবং তার এগেইনস্টে শরীর, বডি অফ দ্য বেবি, সিস্টেমস, বিভিন্ন অর্গানস will show some reaction, সেটাকে আমরা বলছি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। হেমাটোলজিক্যাল চেঞ্জ হতে পারে, কার্ডিওভাস্কুলার চেঞ্জ হতে পারে, তারপরে হচ্ছে মেটাবলিক চেঞ্জ হতে পারে, তারপরে হচ্ছে হোমিওস্ট্যাসিস, হেমোস্ট্যাসিস, বিভিন্ন রকম চেঞ্জ গুলো হতে পারে, সেটাকে আমরা বলছি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। এখানে এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অর্গানিজম গুলো কি কি, অর্গানিজম গুলো কি কি রেসপন্সিবল ফর নিওনাটাল সেপসিস, এটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, ভাইবা বোর্ডেও আমরা প্রশ্নটা ধরি। গ্রাম নেগেটিভ অর্গানিজম কমনেস একেবারে ঠাটা মুখস্থ রাখতে হবে, প্রথম তিনটা তো একেবারে জীবের আগায় থাকতে হবে, এখানের পজিটিভ গুলো মনে রাখতে হবে, ইস্কেরিশিয়া কোলাই, ক্লেপসিয়েলা, সিওডোমোনাস, অ্যাসাইনেক্টোব্যাক্টর, সেরেশিয়া। এই অর্গানিজম গুলো তোমরা কমনলি কিন্তু পড়ো নাই, কিন্তু অদ্ভুতভাবে আমরা এনআইসিইউতে নোজোকোমিয়াল ইনফেকশনে এই অর্গানিজম গুলো পেয়ে থাকি। সিওডোমোনাস অবশ্য তোমাদের পরিচিত। প্লিজ ডু রিমেম্বার, ডু মেমোরাইজ, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। গ্রাম পজিটিভ অর্গানিজমের মধ্যে লিস্টেরিয়া মনোসাইটোজেন, কোয়াগুলেজ নেগেটিভ স্টেফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, এগুলো হচ্ছে কমন, কিন্তু গ্রাম নেগেটিভ অর্গানিজমটা কমন, এটা মনে রাখতে হবে আমাদেরকে। বলেছিলাম যে আমরা ম্যানেজমেন্টের সুবিধার জন্য, তারপর রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করার সুবিধার জন্য আমরা বিভিন্নভাবে নিওনাটাল সেপসিসকে ক্লাসিফাই করে থাকি। তার মধ্যে যেটা সবচাইতে আমরা ব্যবহার করি এবং লিখি আমরা, ধরো আমার কাছে আমার এনআইসিইউতে একটা বেবি আসলো, তখন কিন্তু আমি আমার ডায়াগনোসিসে লিখি যে প্রিটার্ম ভেরি লো বার্থ ওয়েট উইথ আর্লি অনসেট নিওনাটাল সেপসিস, অথবা প্রিটার্ম ভেরি লো বার্থ ওয়েট উইথ লেট অনসেট নিওনাটাল সেপসিস। তাহলে আর্লি অনসেট ব্যাপারটা কি? 0 ডে থেকে, জন্মের পর থেকে প্রথম 72 ঘন্টা বা 72 আওয়ার্স এর মধ্যে বেবিদের শরীরে যদি ফিচার অফ ইনফেকশন ডেভেলপ করে, তাহলেই হচ্ছে আমরা তাকে বলবো আর্লি অনসেট সেপসিস। ব্যাকটেরিয়া অ্যাকোয়ার্ড বিফোর অর ডিউরিং ডেলিভারি, মায়ের যদি ইউটিআই কোরিয়াম নিউনাইটিস হয়ে থাকে, আমরা পরে দেখছি এই জিনিসটা, তাহলে 72 ঘন্টার মধ্যে যে জীবাণু সংক্রমণ বা ইনফেকশন হবে, that will be termed as early onset neonatal sepsis. Late onset means more than 3, তার মানে ডে 4 থেকে 28 ডেজ এর মধ্যে যদি ইনফেকশন বেবি অ্যাকোয়ার করে, সেটাকে আমরা বলছি লেট অনসেট নিওনাটাল সেপসিস। এবং ইউজুয়ালি এটা দেখা যায় এই অর্গানিজমটা আসবে ফ্রম কমিউনিটি, ঘরে ঘরে থাকা অবস্থায় বেবিটা শরীরে এটা আসতে পারে, অথবা আমি হসপিটালে এনআইসিইউতে রেখে যে বেবিটাকে চিকিৎসা দিচ্ছি, সেই বেবিটা আমার এনআইসিইউ থেকে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে বেবিটার শরীরে অর্গানিজম ঢুকেছে। তাহলে ওইটা ছিল ফ্রম দি টাইম অফ অনসেট ক্লাসিফিকেশনটা। এই ক্লাসিফিকেশনটা আমরা করি কি কি অর্গান ইনভলভড হলো, ছোটখাটো ইনফেকশন না বড় ইনফেকশন। সেপ্টিসিমিয়া ডেফিনেটলি বড় একটা ইনফেকশন, মেনিনজাইটিস ইজ অ্যান হিউজ, নিউমোনিয়া, অস্টিওমাইলাইটিস, ইউটিআই, নিওনাটাল টিটেনাস and severe umbilical infection. Umbilical infection is of 2 type, তোমরা আইএমসিআই তে পড়েছো। যদি একেবারে ছোট শুধু আম্বিলিকাল স্টাম্পে একটু পাস থাকে, সেটাকে আমরা বলছি লোকাল আম্বিলিকাল ইনফেকশন। আর আম্বিলিকাল ইনফেকশনটা যদি ইফ ইট ইজ স্প্রেড ওভার দ্য হোল অফ দি or part of the abdominal wall, erythema and infection is spread on the abdominal wall, তখন থেকে আমরা বলছি সিভিয়ার আম্বিলিকাল ইনফেকশন, and that is a major sepsis. ছোট ছোট ইনফেকশন গুলো, ওই যে বললাম নাভিতে ছোট একটু ইনফেকশন, যেটাকে আমরা লোকাল আম্বিলিকাল বা মাইল্ড আম্বিলিকাল ইনফেকশন বলছি। স্কিনে 2-4টা ছোট ছোট পাস পয়েন্ট, ফিউ পাস্টিউলস, চোখে একটু কনজাংটিভাইটিস হলো, মুখে ক্যান্ডিডিয়াসিস হলো, গলায় ভাঁজে বিভিন্ন ভাঁজে একটু ক্যান্ডিডা ইনফেকশন হলো, এগুলোকে আমরা বলছি মাইনর ইনফেকশন, মানে ছোট ইনফেকশন। মাইনর ইনফেকশন ইউজুয়ালি ট্রিটেড উইথ local antibiotic,
and major infection should always be treated with parenteral antibiotic বা injectable antibiotic. সিভিয়ারিটি বা ডায়াগনোসিসের ক্ষেত্রে সুবিধার জন্য একটা বেবিকে দেখে আমার মনে হচ্ছে সেপসিস হতে পারে, সম্ভাব্য সেপসিস। তার মানে কিছু ফিচার দেখা যাচ্ছে, আমরা পরীক্ষার জন্য পাঠিয়েছি, কালচার পজিটিভ আসতেও পারে, নেগেটিভ আসতেও পারে, ইনভেস্টিগেশনে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, এখন আমি শিওর না, তখন প্রবাবেবল সেপসিস। এবং বলে রাখি তোমাদেরকে, probable sepsis is a diagnosis and could be put on the diagnosis. আমরা ফাইলে কিন্তু এটা লিখতে পারি, probable or suspected sepsis আমরা লিখতে পারি, এবং এটার জন্য we should start treatment. সন্দেহ করা হলেই চিকিৎসা শুরু করে দিতে হবে। প্রুভেন সেপসিস কখন? যখন হচ্ছে সেপসিস স্ক্রিন ইনভেস্টিগেশন গুলো পজিটিভ হয় এবং তার সাথে সাথে যখন দেখা যাবে যে কালচার পজিটিভ আছে, কোনো একটা কালচার, সিএসএফ হতে পারে, সেটা পাস হতে পারে, সেটা ব্লাড কালচার হতে পারে, ইউরিন কালচার হতে পারে, যে কোনো কালচার পজিটিভ হলেও আমরা তাকে প্রুভেন সেপসিস বলবো। এবং সেপসিস সিনড্রোম, যখন সেপসিসের সাথে সাথে অর্গান ডিসফাংশন শুরু হবে, ধরো পেশেন্ট শকে চলে গেছে, শকে রেনাল ফাংশন ইম্পেয়ার্ড হচ্ছে, লিভার ফাংশন ইম্পেয়ার্ড হচ্ছে, তখন তাকে, বা অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে, তখন তাকে আমরা বলছি সেপসিস সিনড্রোম। এইটুকু মনে না রাখলেও এই পাতাটা মনে রাখতেই হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে আর্লি অনসেট সেপসিস আমরা বলেছি যে গর্ভাবস্থায় ইন ইউটেরো অর ডিউরিং দ্য প্রসেস অফ ডেলিভারি যদি কোনো মিসম্যানেজমেন্ট হয়, সেখান থেকে বেবিটা যে অর্গানিজম অ্যাকোয়ার করবে সেটাকে আমরা বলছি আর্লি অনসেট সেপসিস। মায়ের শরীরে যদি কোনো ইনফেকশন থেকে থাকে, তাহলে মায়ের কোনো জ্বর বা সেপ্টিসেমিয়া, if the mother is suffering from UTI or diarrhea, or the mother is suffering from prolonged rupture of membrane that is more than 18 hours, if mother is suffering from infection in the placenta itself, chorioamnionitis, if the mother is suffering from infection in the genital tract কোনো কারণে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আর্লি অনসেট সেপসিস হতে পারে। 6 ক্লিনস, আমার ধারণা, আমি জানি যে তোমরা গাইনিতে পড়েছো, 6টা পরিচ্ছন্নতা। এটা পোস্টার আকারে ডিজি হেলথ বা বিভিন্ন স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। 6টা ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ডেলিভারির সময়। কোন 6টা ক্ষেত্র? সারফেস, ডেলিভারি সারফেস শুড বি ক্লিন, ম্যাটারনাল পেরিনিয়াম শুড বি ক্লিন, পিভি শুড বি ডান ইন ক্লিন হ্যান্ড, ডেলিভারি শুড বি ডান ইন এ ক্লিন ওয়ে, cord cart should be done clean, cord cart and cord tie should be clean, aseptic, and cord care also should be aseptic. এখানে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করব না। এই 6টা ক্লিনের কোনোটা যদি না থাকে, কোথাও যদি ইন্টারাপশন বা ডিসরাপশন হয়, পিভিটা আনহেলদি হলো, বা মায়ের আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করছি এই ডেলিভারির সময়, ধরো আমরা ফোরসেপ ইউজ করছি বা অন্য কোনো কিছু জিনিস ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, সেটা ক্লিন না হলেও কিন্তু বেবিটার সেপসিস হবে। এবং যদি আমরা যে জায়গাটাতে আশেপাশে, আমার হাত, আমি ডাক্তার, আমি ডেলিভারি কন্ডাক্ট করব, আমার হাত ক্লিন না থাকলেও কিন্তু বেবিটার সেপসিস হতে পারে। এবং বেবি যদি লো বার্থ ওয়েট হয়ে থাকে, তাহলে 1, 1.5, 2 দিনের মধ্যেই কিন্তু বাচ্চা সেপটিক হয়ে যেতে পারে। এবং ওই যে আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া পড়েছিলাম, লম্বা স্টেপ, যেখানে আমাকে রিসাসিটেট করতে হবে, সাকশন দিতে হবে, ক্যাথেটার ঢুকাতে হবে, আম্বু ব্যাগ করতে হবে, এই ধরনের ভিগোরাস রিসাসিটেশনে কিন্তু অনেক সময় আমি স্টেরাইল জিনিসপত্র কিন্তু আমি এনশিওর করতে পারি না। স্টেরিলিটি যদি আমি এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু বেবিটা দেখা যাবে উইদিন 72 আওয়ার্স ইনফেকশন ডেভেলপ করেছে। এরপরে লেট অনসেট সেপসিস, 3 দিনের পর থেকে সেপসিস কখন হতে পারে? আমি বাচ্চাটাকে পটের দুধ খাইয়ে দিলাম, বা দাদি মধু খাওয়ালো, বা ছাগলের দুধ, বা চিনির পানি। সুতরাং সহজ উপায়, বাচ্চার শরীরে জীবাণু অর্গানিজম এন্ট্রির একটা ডিরেক্ট পোর্টাল। এবং প্রিল্যাকটিয়াল ফিড দিতে, দুধ দিতে পারি, বা খাবার মিসম্যানেজড ফিডিং। কথাটার মানে কি? মিসম্যানেজড ফিডিং মানে মা বুকের দুধটা গেলে নানিকে দিল, ধরো তুমি ফিডার দেয়া খাওয়াই দাও, তাহলে কিন্তু মিসম্যানেজড হলো, অর্গানিজম কিন্তু ঢুকেই যেতে পারে। বাটি চামচে খাওয়ানো হলেও, মার দুধ হলেও
সেটাও কিন্তু ম্যানেজমেন্ট ঠিকঠাক নাও হতে পারে। নাভিতে অনেক কিছু লাগানো তোমরা জানো। আমার হলুদ রঙের নাভি আমি দেখেছি যেখানে হলুদ লাগানো হয়েছে। আমি নীল রঙের নাভি নিয়ে বাচ্চাদেরকে আসতে দেখেছি যেখানে নীল লাগানো হয়েছে, আমরা কাপড়ে যে নীল দিই সেই নীল। আমি লাল রঙের নাভি দেখেছি যেখানে সিঁদুর লাগানো হয়েছে। এবং গোবর লাগানোর ইতিহাস তোমরা শুনেছো, পীর বাবার মাজারের মাটি লাগানোর ইতিহাস আমি দেখেছি। এবং বাইরের কান্ট্রিতে, অনেক দেশে, মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ওরা ঘি লাগায়, সেখানে কিন্তু অর্গানিজম এন্ট্রি হয়ে জীবাণু সংক্রমণ, ইনফেকশন হতেই পারে। একটা ঘরে 10 জন ফ্যামিলি মেম্বার থাকে, বাচ্চাটাকে ক্লিন রাখার কোনো রাস্তা নাই, তাহলে তো বাচ্চার শরীরে অর্গানিজম ঢুকবেই। বাচ্চাটাকে আমি এনআইসিইউতে রেখেছি, যদিও দেখবা আমাদের এনআইসিউতে, ইভেন আমার এনআইসিইউতে ঢুকলে মনে হবে ঝকঝকে তকতকে পরিষ্কার, আসলে তার মধ্যে কোটি কোটি জীবাণু। এবং এই জীবাণুগুলো আমি বলি, সিস্টারদেরকে বলি বা সবাইকে বলি, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া জীবাণু, এবং এগুলো ট্রিট করা খুব কঠিন। এনআইসিইউতে যদি আমি বাচ্চাকে ভর্তি করি এবং এসেপটিক্যালি স্ট্রিক্ট না রাখি, তাহলে ওখান থেকে জীবাণু সংক্রমণ হবার চান্স অনেক বেশি। বারবার ক্যানুলা করছি, বারবার আমি তাকে ব্লাড ড্র করছি, ইটি টিউব ঢুকাচ্ছি, এনজি টিউব ঢুকাচ্ছি, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ঢুকাচ্ছি, ইউরেথ্রাল ক্যাথেটার ঢুকাচ্ছি, তাহলে তো বাচ্চারা জীবাণু তো ঢুকবেই। এবং বাচ্চাটা যদি কোনো ডিফেক্ট থাকে, যেমন মেনিঙ্গোমায়োসিস, তোমরা জানো যে স্পাইনাল কর্ডে একটা ডিফেক্ট, ওখান থেকে অর্গানিজম ঢুকে যেতে পারে। এবং ছেলে বাচ্চারা কিছু ক্ষেত্রে আনফরচুনেট, এই বাচ্চাদের জীবাণু সংক্রমণ, ইনফেকশন বেশি হয়। এদের ছেলে বাচ্চাদের ইমিউনিটি নেচার কম দিয়েছেন ইন কম্পারিজন টু ফিমেল। মেয়েদেরকে জীবন নিয়ে আসলে অনেক যুদ্ধ করতে হয়, এবং নেচারই হ্যাজ ক্রিয়েটেড দ্য চাইল্ড, মেল চাইল্ড, as weaker than female. মেয়েদেরকে যারা তোমরা দুর্বল বলো বা যারা বলে, তাদের কিন্তু এটা শুনে রাখা দরকার যে ছেলেদের ইমিউনিটি কম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে লো বার্থ ওয়েটদের বেশি রিস্ক হয়, ইনফেকশন বেশি হয়ে যায় 3 to 10 টাইমস বেশি, কারণ এদের ইমিউনোগ্লোবুলিন কম, তাদের কমপ্লিমেন্ট ফাংশন কম, তাদের ডাব্লিউবিসির ফ্যাগোসাইটিক ফাংশন কম, এবং কোনো প্রিটার্ম ডেলিভারি মায়ের কোরিও এমনিওনাইটিসের কারণেই প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে। তো কোরিও এমনিওনাইটিস ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস, এবং কোরিও এমনিওনাইটিসের কারণে লো বার্থ যদি হয়ে থাকে, সেই লো বার্থ ওয়েটও কিন্তু প্রিটার্ম লো বার্থ ওয়েটও এগেইন ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর নিওনাটাল সেপসিস। এটা একটা কঠিন, দেখতে অনেক কঠিন মনে হয়, তবে একটু শুধু কয়েকটা জিনিস তোমাদেরকে দেখতে বলি আমি। সেটা হচ্ছে অর্গানিজম যদি ব্লাডে যায় তাহলে কি কি বেড়ে যায়। ম্যাক্রোফেজ এবং অন্যান্য সিস্টেম কিন্তু চাইবে যে অর্গানিজমটাকে কিল করে ফেলতে চাইবে, যার ফলে কিছু ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হবে, নিউট্রোফিল অ্যাক্টিভেশন হবে, লিম্ফোসাইটিক অ্যাক্টিভেশন হবে। এরা যেটা করবে, ইনফ্লামেটরি ক্যাসকেড তৈরি করবে, যার ফলে কিছু ইনফ্লামেটরি মিডিয়েটার্স রিলিজ হবে, ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, তারপরে হচ্ছে অ্যাডহেসিভ মলিকিউল, তারপরে হচ্ছে CD64, গ্র্যানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। এই জিনিসগুলো আলটিমেটলি যা করে সেটা, এই জায়গাটুকু আমি শুধু তোমাদেরকে দেখতে বলি, এটা না হয় মনে নাই রাখো। অর্গানিজম যদি ঢুকলে, আমাদের ফ্যাসিলিটিস যদি থাকে পিসিআর করার, আমরা ব্লাড টেস্ট করলে ডিএনএ অ্যাম্প্লিফিকেশন করে পিসিআর করে খুব দ্রুত অর্গানিজম আইডেন্টিফাই করতে পারি। যদি ব্যাকটেরিয়া ঢুকে থাকে, এন্ডোথেলিয়াল ইনজুরি হবে এবং ইট উইল কজ থ্রোম্বোসাইটোপেনিয়া। কেন থ্রোম্বোসাইটোপেনিয়া হচ্ছে সেপসিসে? এটা হচ্ছে কারণ এন্ডোথেলিয়াল ইনজুরি এবং এগ্রিগেশন অ্যান্ড অ্যাডহেশন অফ প্লেটলেটস। তারপরে দেখো, যখনই এই যে ইনফ্লামেটরি মিডিয়েটরস গুলো রিলিজ হলো, নিউট্রোফিল থেকে CD64 রিলিজ হবে এবং বোন ম্যারোতে গিয়ে গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর রিলিজ হবে, যার ফলে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যেতে পারে। কখনো কখনো হিউজ অর্গানিজম লোড হলে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট কমেও যেতে পারে। ANC কথাটার মানে হচ্ছে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট। এবং ইম্যাচিউর সেল
যখন ম্যাচিওর যোদ্ধা শেষ হয়ে যায় বা যোদ্ধার প্রয়োজন যখন যুদ্ধক্ষেত্রে অনেক বেশি দরকার পড়ে যায়, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে একজন যোদ্ধার সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে 12-13 বছরের ছেলেদেরকেও সৈনিক হিসেবে রিক্রুট করা হয়েছে, কারণ যোদ্ধার সংখ্যা কমে গিয়েছিল। তো ওই নিউট্রোফিল যে যুদ্ধটা করে সংখ্যায় যদি কমে যায়, তখন কিন্তু ইম্যাচিওর সেলগুলো বোন ম্যারো থেকে সার্কুলেশনে চলে আসে এবং তখন তুমি সার্কুলেশনে ইম্যাচিওর বা ব্যান্ড ফর্মে নিউট্রোফিল পাবা। তাহলে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, এবং ইম্যাচিওর সেল পাবা, এবং দেখা যাবে আমরা সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা রেজড পাবো, মাইক্রো ইএসআর রেজড পাবো, প্রোক্যালসিটোনিন রেজড পাবো। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া যদি কোনো একটা বেবি শরীরে ঢোকে, তাহলে আমরা পিসিআর করে পজিটিভ পেতে পারি, থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে, নিউট্রোফিল কাউন্ট কমে যেতে পারে, ইম্যাচিওর সেল বেশি পাবো, CD64 পজিটিভ পেতে পারি, সিআরপি হাই পাবো, মাইক্রো ইএসআর হাই পাবো, প্রোক্যালসিটোনিন হাই পাবো। এই জিনিসটা একটু দয়া করে তোমাদেরকে মনে রাখতে হবে। এদিকে আর যাচ্ছি না, যেটা মানে দেখানোর আরেকটু আজকে আমি একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ সময় পাচ্ছি না, আমি তোমাদের কাছ থেকে পাই নাই। যাই হোক, এখানে যেটা দেখানো দরকার সেটা হচ্ছে অর্গানিজম এন্ট্রির পর থেকে কত ঘন্টা সময় পার হলো। দেখো, বেবিটা কিন্তু অর্গানিজম ঢোকার উইদিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে ক্লিনিক্যাল সাইন আসতে শুরু করবে, অর্থাৎ বেবি খুব দ্রুত খারাপ হতে থাকে। এবং এই যে প্রোক্যালসিটোনিন, সিআরপি এবং নিউট্রোফিল, প্রোক্যালসিটোনিন, সিআরপি আমরা খুব দ্রুত ব্লাডে রেইজড অবস্থায় প্রায় অর্গানিজম ঢোকার 8 থেকে 12 ঘন্টার মধ্যে আমরা প্রোক্যালসিটোনিন, সিআরপি পেয়ে যাই রেইজড, এবং এই যে প্রোক্যালসিটোনিন রেইজড পেলে আমরা খুব দ্রুত বাচ্চাটা ট্রিটমেন্ট শুরু করতে পারি, এবং দ্রুত ট্রিটমেন্ট শুরু করাটা একটা নিওনেটের জন্য অত্যন্ত জরুরি। এবার আসি আমরা ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে। ক্লিনিক্যাল ফিচারটা জেনারেল ক্লিনিক্যাল ফিচার এবং সিস্টেম ওয়াইজ ক্লিনিক্যাল ফিচার মনে রাখাটা খুবই দরকার, কারণ এখান থেকে এসিকিউ প্রশ্ন আসবে। জেনারেল ক্লিনিক্যাল ফিচার কি? একটা বাচ্চা আদারওয়াইজ খেলাধুলা করছিল, দেখতে ভালোই দেখা যাচ্ছিল, হঠাৎ করে দেখা গেল নিস্তেজ, এবং মা বলবে যে আপা বাচ্চা জানি কেমন নিস্তেজ হয়ে গেছে আমার। আবার আমি যখন এনআইসিইউতে রাউন্ডে যাই, সিস্টার তখন বলে ম্যাডাম বাচ্চাটা নড়াচড়া বন্ধ করে দিছে ম্যাডাম, নট ডুইং ওয়েল, রিডিউসড মুভমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি। হাইপোথার্মিয়া হতে পারে, হাইপারথার্মিয়াও হতে পারে, টেম্পারেচার কমেও যেতে পারে, বেশিও হয়ে যেতে পারে, এবং পেরিফেরাল পারফিউশনটা কমে যাওয়ার কারণে বাচ্চার কালারটা কিন্তু অফ, ছাই বর্ণ বা অ্যাশেন গ্রে কালার হতে পারে, এবং বাচ্চার সাবকিউটেনিয়াস ফ্যাটটা হার্ডেন হয়ে স্কিনটা, আমি ছবি দেখাবো তোমাদেরকে, স্ক্লেরেমাটা স্কিন হয়ে যেতে পারে। তাহলে এই চেঞ্জগুলো ইন জেনারেল আমরা পাবো, এবং এগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। জিআইটি ম্যানিফেস্টেশন গুলো কিন্তু কমন। জিআইটি রেসপিরেটরি ম্যানিফেস্টেশন খুব কমন পাই। খাবারটা যে আমরা বাচ্চাকে দিচ্ছিলাম, সে খেয়ে হজম করতে পারছে না, পেটটা ফুলে যাচ্ছে এবং খাবার নিচ্ছে না। আগে যেরকম আগ্রহ করে খেত, এখন আর আগ্রহ করে খেতে পারছে না, বা বাচ্চাটার লুজ মোশন হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, পেটটা ফুলে গেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমোরেজ পেতে পারি। শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এবং বাচ্চাটা শ্বাস বন্ধ করে ফেলতে পারে, দ্যাট মিন্স অ্যাপনিয়া। শ্বাসকষ্ট বা কুকানো যেটাকে বলে, গ্রান্টিং হতে পারে, বুকের খাঁচা ভেতরে ঢুকে যেতে পারে, খিঁচুনি হতে পারে। এটা মনে রাখতে হবে, খুবই করে মনে রাখতে হবে। একটা বাচ্চা ইভেন ইন অ্যাবসেন্স অফ মেনিনজাইটিস, সেপটিক বেবি মে প্রেজেন্ট উইথ কনভালশন। বাচ্চা সেপটিক শকে আসতে পারে, এটা তোমরা জানো, ব্রাডিকার্ডিয়া নিয়ে আসতে পারে, নিউট্রোফেলিয়া, নিউট্রোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, ডিআইসি ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, সেপ্টিসেমিয়া হলে, এটা তোমরা অ্যাডাল্ট মেডিসিন থেকেও পড়েছো।
এটা আমাদের একটা এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, আমাদের এনআইসিউর বেবি। দেখো কেমন কতখানি সিক বাচ্চাটা। কয়েকটা ছবি আমরা দেখে নেই, যে স্কিনে দেখো মটলিং অ্যাপিয়ারেন্স, কেমন জানি ছোপ 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 রং। এই যে ছোপ ছোপ রং, এটা কিন্তু সেপ্টিসিমিয়া বা পুয়ার পারফিউশনের সাইন। বলেছিলাম যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, হিউজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এন্ড এই যে ছোপ ছোপ দেখা যাচ্ছে, যেটাকে আমরা মটলিং অ্যাপিয়ারেন্স বলি। এই বাচ্চাটারও অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এন্ড বোথ অফ দ্য বেবি ইজ সেপটিক। স্ক্লেরেমা বলেছিলাম যে স্কিনটা শক্ত হয়ে যায়, দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে বাচ্চাটা স্কিনটা শক্ত হয়ে আছে। এটা কিন্তু খুবই অমিনাস, খুবই ব্যাড একটা সাইন। এই যে নিওনেট মেনিনজাইটিস আছে বাচ্চাটার, দেখো ফন্টানেলটা ফুলে গেছে, একদম বাল্জড হয়ে আছে। ফন্টানেলি ফুলও আমরা পেতে পারি ইফ দ্য বেবি ইজ সাফারিং ফ্রম মেনিনজাইটিস। এই বাচ্চাটা দেখো, এই হাঁটুটা সুন্দর ঠিকঠাক, কিন্তু এই পাটা দেখো কতখানি ফুলে আছে। The baby is having osteomyelitis on the right leg and right knee joint. খুব সম্ভবত লোয়ার এন্ড অফ দ্য ফিমার বা আপার এন্ড অফ দি টিবিয়াতে বেবিটার অস্টিওমাইলাইটিস আছে। নিওনাটাল টিটেনাস আমরা তোমাদের মতো যখন 5th ইয়ারে ছিলাম বা ইন্টার্নে ছিলাম, আজকে থেকে 20 বছর আগে দেখা যেত, 20-25 বছর আগে। এখন আর নিওনাটাল টিটেনাস অত দেখা যায় না, কিন্তু স্টিল সাম কেসেস আর দেয়ার, রিপোর্ট হয়, পাওয়া যায়। আম্বিলিক্যাল ইনফেকশন দেখো, এই ইনফেকশনটা নাভিতে এবং অ্যাবডোমিনাল ওয়ালে ছড়িয়ে গেছে। সো দিস ইজ আ সিভিয়ার আম্বিলিক্যাল ইনফেকশন। এটা লোকাল ইনফেকশন, গলার ভাঁজে তোমার ক্যান্ডিডা। সো দিস ইজ আ মাইনর ইনফেকশন, নিওনেটাল ক্যান্ডিডিয়াসিস। এইখানে কিন্তু আবার ইনফেকশন দেখো, বেবিটার খুব সম্ভবত স্টাফাইলোকক্কাল ইনফেকশন। অনেকগুলো দেখা যাচ্ছে যে পাস্টিউল বা বুলাস লেশন, এটা স্টাফাইলোকক্কাল স্কিন ইনফেকশন, এবং এটা সিরিয়াস স্কিন ইনফেকশন অনেক বেশি। এই বেবিটার জিহ্বায় দেখো অনেক ক্যান্ডিডা, এটা লোকাল ইনফেকশন, এবং লোকালি যদি আমরা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দেই তাহলে কিন্তু বেবিটা রিকভার করে যাবে। এই পয়েন্টটা, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, তোমরা আইএমসিআই পড়েছো, এবং অ্যাকর্ডিং টু আইএমসিআই লেস দেন 2 মান্থসে সাইন্স অফ পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন একদম ঠোঁটস্থ, ঠাঁটা মুখস্থ, একদম কি বলবো, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে এই 9টা পয়েন্ট। এবং প্লিজ ডু রিমেম্বার, এই 9টা পয়েন্ট থেকে এমসিকিউ প্রশ্ন আসবে আসবে আসবে, যে কোনো বার, যে কোনো পরীক্ষায় আসবে। এই যে আমরা এতক্ষণ ধরে ক্লিনিক্যাল ফিচার্স অফ সেপসিস পড়েছি, সেইগুলোই কিন্তু এখানে লেখা আছে, কিন্তু সিলেক্টেড কিছু আছে, কিছু রেসপিরেটরি সিমটম আছে, কিছু সিএনএস সিমটম আছে, কিছু স্কিন ম্যানিফেস্টেশন আছে। এগুলা কিন্তু একটু তোমরা মুখস্থ করে রাখবা, প্রত্যেকটা সুন্দর করে মনে রাখবা। এই ঠিক এই ফ্লোচার্টটা আমি আশা করি তোমাদের প্রত্যেকের মেডিকেল কলেজে পড়ানো হয়েছে, এবং যে 9টা সাইনের কথা বলেছি আমি, এই ফ্লোচার্ট দেখে এই 9টা সাইনের মধ্যে যদি সাইন থাকে তাহলে বেবি সাফারিং ফ্রম ভেরি সিভিয়ার ডিজিজ অর ভেরি সিভিয়ার ইনফেকশন, and baby should be given first dose of antibiotic and should be referred to a higher center. ম্যানেজমেন্টটা এটা একটু মুখস্থ করে ফেলতে হবে তোমাদেরকে। কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশন গুলোকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেপসিস স্ক্রিন। সেপসিস স্ক্রিন মানে কি? সেপসিস স্ক্রিন মানে দেখা, যে স্ক্রিন করা whether the baby is having infection or not. পরেজ এবং এক্সটেন্ডেড ইনভেস্টিগেশন বা স্পেসিফিক ইনভেস্টিগেশন কাদেরকে বলা হচ্ছে? যেগুলোকে আমরা অর্গানিজম আইডেন্টিফাই করার জন্য যে টেস্টগুলো করব সেগুলো হচ্ছে স্পেসিফিক ইনফেকশন, এবং যদি কোনো কমপ্লিকেশন আমরা সাসপেক্ট করে থাকি সেগুলোর জন্য যে টেস্টগুলো করব সেগুলো কিন্তু স্পেসিফিক ইনভেস্টিগেশন। তো সেপসিস স্ক্রিনে সাধারণত 5টা টেস্ট করা হয়। একটা হচ্ছে টোটাল ডাব্লিউবিসি কাউন্ট, অর্গানিজম লোড বেশি হলে বোন ম্যারো সাপ্রেশন হয়ে লিউকোপিনিয়া হতে পারে, লিউকোসাইটোসিসও হতে পারে, এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা বেশি আসতে পারে 6 মিলিগ্রাম পার লিটার। আমাদের এখানে আমরা 6 মিলিগ্রাম আমাদের ল্যাবে দেখি। টোটাল সবগুলো নিউট্রোফিলের মধ্যে কত % নিউট্রোফিল ইম্যাচিওর,
সেটাকে বলা হয় ইম্যাচিওর টু টোটাল নিউট্রোফিল রেশিও বা আইটি রেশিও। যদি টোটাল নিউট্রোফিলের 20% বেশি ইম্যাচিওর ফর্মে থাকে তাহলে বুঝতে হবে that the baby is having serious infection. Absolute neutrophil count 1800 কম। তো এখানে দেখেছি টোটাল লিউকোসাইট কাউন্ট, এখানে আমরা নিউট্রোফিল কাউন্ট দেখছি 1800 কম হলে পার কিউবিক মিলিমিটার হবে, এটা 1800 পার কিউবিক মিলিমিটারে কম হলে বুঝতে হবে the baby is having serious septicemia or infection. Micro ESR more than 10 millimeter in first hour, কোনো বই more than 15 বলে, আমি ধরে নিলাম 15ই। মাইক্রো ESR আমরা বড়, তোমরা যেমন ফিজিওলজিতে পড়েছো এত বড় ওয়েস্টার্ন গ্রিন টিউবে ESR দেখেছো, মাইক্রো ESR দেখা হয় ছোট্ট, ওই যে তোমরা ক্লটিং টাইম দেখেছো যেরকম টিউবে, ক্যাপিলারি টিউবে, ওইটাতে ব্লাড ঢুকিয়ে ওইটাকে স্ট্যান্ড স্টিল করে রেখে দেওয়া হয়, তাহলে ব্লাডের পরিমাণ কম লাগে, এবং ওইটা 75 মিলিমিটারের একটা টিউব। তো তার মধ্যে যদি 15 মিলিমিটার, ঠিক ESR যেরকম ব্লাড কম্পোনেন্টটা সেটেল ডাউন করে উপরে ট্রান্সপারেন্ট ফ্লুইডটা থাকে, ঠিক এরকম মাইক্রো ESRও এরকম, যদি 15 মিলিমিটারের বেশি ট্রান্সপারেন্ট ফ্লুইডটা থাকে তখন আমরা সেটাকে বলবো পজিটিভ, 10 to 15 বলতে পারি। এখানে আরেকটা ক্যালকুলেশন আছে, এজ ইন ডেজ প্লাস 3 ফর দি ফার্স্ট 5 days। ম্যাচিওর নিউট্রোফিল দেখো এই যে ছোট 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 দানার মতন, মালার মতন, কিন্তু ইম্যাচিওর নিউট্রোফিল কিন্তু একটা ব্যান্ডের মতন, যে আমরা মাথায় ব্যান্ড যেরকম দেই ব্যান্ড আকারে, এই যে লকিউলেশন অফ দি নিউক্লিয়াস, যেটা এখানে একটু, এখানে একটা গোটা, এখানে একটা গোটা, এখানে একটা গোটা, এটা হয় না, এটা কিন্তু সার্কুলেশনে পাওয়া যায়। 20% এর বেশি পাওয়া গেলেই বুঝতে হবে the baby is having infection. স্পেসিফিক ইনভেস্টিগেশন আমরা বলেছিলাম, ব্লাড কালচার করতে পারি, তারপরে CSF কালচার করতে পারি, ইউরিন কালচার করতে পারি, কখনো কখনো পাস আম্বিলিকাস থেকে পাস কালচার করতে পারি, বাচ্চা যদি ডায়রিয়া হয় স্টুল কালচার করতে পারি, অস্টিওমাইলাইটিস হলে বা সেপটিক আর্থ্রাইটিস হলে সেখান থেকে জয়েন্ট অ্যাসপিরেট নিয়ে কালচার করতে পারি। এছাড়া নিউমোনিয়া দেখার জন্য আমরা চেস্ট এক্সরে করতে পারি, মেনিনজাইটিস হলে CSF স্টাডি করতে পারি, গ্যাস্ট্রিক অ্যাসপিরেটে কালচার করতে পারি এবং ওখানে কিন্তু অর্গানিজম আইডেন্টিফাই করা যেতে পারে, এবং টু নো দ্য কমপ্লিকেশনস whether the baby is having normal metabolic status or not, তখন আমরা ব্লাড গ্লুকোজ দেখতে পারি, সিরাম ইলেকট্রোলাইট দেখতে পারি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস দেখতে পারি, রেনাল ফাংশন টেস্টটা দেখতে পারি, কিডনি মানে লিভার ফাংশন টেস্ট গুলো দেখতে পারি, আলট্রাসোনোগ্রাফি অফ ব্রেন করতে পারি, বা অন্য কোনো ইমেজিং সেগুলো করতে পারি। নতুন কিছু ইনভেস্টিগেশন, সেপ্টিসেমিয়া নিওনেটাল সেপসিস ডায়াগনোসিস করতে হবে খুবই দ্রুত। কেন করতে হবে? কারণ আমি যদি দ্রুত বাচ্চাটাকে ম্যানেজমেন্ট না করি, the baby will deteriorate very rapidly. কয়েক ঘন্টার মধ্যে we may lose the baby. একটা বেবি একটা মানে ভ্যালুয়েবল লাইফ, আমরা যত দ্রুত ডায়াগনোসিস করতে পারবো তত দ্রুত ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবো, and we will ensure the baby will return back to life. তো CD64 খুব ইম্পর্টেন্ট একটা নতুন ইনভেস্টিগেশন। আমি প্রোক্যালসিটোনিন টাইপ করতে আসলে এখানে ভুলে গেছি, আমার ধারণা ছিল আমি প্রোক্যালসিটোনিন টাইপ করেছি। প্রোক্যালসিটোনিন CD64 PCR করা যেতে পারে, একটু আগে তো আমরা CRP দেখেছি, CRPটা আমরা দেখতে পারি, কোথাও কোথাও ইন্টারলিউকিন গুলো কিন্তু চেক করা হয়। প্রোক্যালসিটোনিন CD64 PCR এগুলো হচ্ছে নতুন নিউয়ার মডালিটিস অফ ইনভেস্টিগেশন টু আইডেন্টিফাই দ্য ইনভেস্টিগেশন ফাস্টেস্ট পসিবল। যত দ্রুত সম্ভব, কালচার আসতে তো সময় লাগবে আমরা জানি, কিন্তু ইনফেকশন আছে কিনা, আমি অ্যান্টিবায়োটিক দ্রুত শুরু করে দিব কিনা, এটা জানাটা আমার জন্য জরুরি, এবং যত দ্রুত আমি জানতে পারবো আমাদের জন্য ম্যানেজ করাটা তত দ্রুত হবে। ম্যানেজমেন্টের 3টা কথা, অ্যাগ্রেসিভ সাপোর্ট, অ্যাগ্রেসিভ মানে সাংঘাতিক রকম অ্যাগ্রেসিভ, সাপোর্টিভ কেয়ার। এখানে কিন্তু দেখো অ্যান্টিবায়োটিককে এক নম্বরে আমি আনি নাই, কোথাও অ্যান্টিবায়োটিককে 1 নম্বর পয়েন্টে লেখা হয় না। সাপোর্টিভ কেয়ারটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে যদি আমি করি, বিকজ
অ্যান্টিবায়োটিক কাজ করতে করতে আমার কমপক্ষে 48 থেকে 72 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আমি যদি বেবির ব্লাড প্রেশার, বেবির অন্যান্য বায়োকেমিক্যাল স্ট্যাটাস, বেবির হিমোডিনামিক স্ট্যাটাস, হোমিওস্ট্যাসিস, কার্ডিওভাস্কুলার সিস্টেম সবকিছু যদি আমি মেনটেন করতে না পারি, উই উইল লুজ দ্য ভ্যালুয়েবল লাইফ। সুতরাং আমাদেরকে সাপোর্টিভ কেয়ারটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে এবং সাথে সাথে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। এবং কিছু নিউয়ার অ্যাডজুভেন্ট থেরাপি আছে যেটা জীবাণুটাকে কন্ট্রোল করতে হেল্প করে। সাপোর্টিভ কেয়ার কথাটার মানে কি? নর্মাল হোমিওস্ট্যাসিস এনশিওর করা, ফ্লুইড লেভেলটা ঠিক রাখা, অক্সিজেন লেভেলটা ঠিক রাখা, ইলেকট্রোলাইট লেভেলটা ঠিক রাখা, গ্লুকোজ লেভেলটা ঠিক রাখা, অ্যাট দি টেম্পারেচারটা ঠিক রাখা, অ্যাট দি সেলুলার লেভেল। মোট কথা বাচ্চার এই জিনিসগুলো ঠিক রাখা, নিউট্রিশন, ফ্লুইড, অক্সিজেন, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, টেম্পারেচার, এগুলো আমাদেরকে মেনটেন রাখতে হবে। কেন সাপোর্টিভ কেয়ার ইম্পর্টেন্ট আমি অলরেডি বলেছি, যে অ্যান্টিবায়োটিক সময় নিবে এবং এই যে বাচ্চাটা এতগুলো ক্লিনিক্যাল সাইন আমরা পড়েছি, জেনারেল সাইন, রেসপিরেটরি সাইন, জিআইটি সাইন, এই সাইনগুলো নট ডিউ টু দ্য অর্গানিজম ইটসেলফ, দিস সাইন্স আর ডিউ টু দ্য সাইটোকাইন্স, ইনফ্লামেটরি মেডিয়েটার্স। আমাদেরকে ইনফ্লামেটরি মেডিয়েটেড যে সাইনগুলো, সিমটমগুলো, সেইগুলোকে কন্ট্রোল করতে হবে বাই গিভিং সাপোর্টিভ কেয়ার। এবং আমরা যদি সাপোর্টিভ কেয়ারটা ঠিকঠাক মতো দেই, অ্যান্টিবায়োটিক কিছুটা সময় নিলেও আমরা তখন বেবিটাকে সাপোর্টিভ কেয়ার দিয়ে সারভাইভ, আল্লাহর রহমতে আল্লাহ সাহায্য করলে আমরা বাচ্চাটাকে সারভাইভ করাতে পারি। তো সাপোর্টিভ কেয়ারটা তোমাদের এইটা কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায়। এই যে আগের যে স্লাইডে আমি দেখিয়েছি যে সাপোর্টিভ কেয়ার এবং অ্যান্টিবায়োটিক অ্যাডজুভেন্ট থেরাপি, ওই সাপোর্টিভ কেয়ারের কথাগুলো এগুলো লিখতেই হবে। থার্মো নিউট্রাল একটা এনভায়রনমেন্ট, বাচ্চা খুব গরমও থাকবে না, বাচ্চাটা ঠান্ডাও হয়ে যাবে না, সেই টেম্পারেচার কিভাবে মেনটেন করে আমরা দেখেছি, ইনকিউবেটরে রাখতে পারি, একটা হিটার ইউজ করতে পারি, তারপরে হচ্ছে আমরা বেবিটাকে অনেক সময় মায়ের কোলে দিয়ে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে পারি। অক্সিজেন সাপোর্ট আমরা দিব, শ্বাসকষ্ট থাকলে দিতেই হবে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে যদি হাইপোক্সিমিয়া দেখায়, প্রয়োজনে মেকানিক্যাল ভেন্টিলেশনও দিতে হবে। বাচ্চাটার পারফিউশন বা ব্লাড প্রেশার ঠিক রাখতে হবে। প্রয়োজনে আমরা কিছু আয়নোট্রপ দিতে পারি, ডোপামিন দিতে পারি, প্রয়োজনে কিছু আইসোটনিক ফ্লুইড দিতে পারি, নর্মাল স্যালাইন, সো দ্যাট ইফ দেয়ার ইজ সেপটিক শক or poor peripheral perfusion, the baby may recover from that. We should maintain normal glycemic status by measuring blood glucose. এই বেবি কম খাচ্ছে, সে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে যেমন আমার কাছে আসতে পারে, আবার বেবিটার শরীরে ইনসুলিন রেসপন্স কম, হাইপারগ্লাইসেমিয়া নিয়েও কিন্তু এই বেবিটা আমার কাছে আসতে পারে, আসতেই পারে। তাহলে আমাকে গ্লুকোজ লেভেলের অবস্থা দেখে সেই অনুযায়ী ম্যানেজ করতে হবে। বেবিটাকে নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে, যদি খাবার খাওয়ার মতো পেটের অবস্থা থাকে, ইন্টেস্টাইনের অবস্থা, জিআইটির অবস্থা যদি খাবার খাওয়ার অনুকূলে থাকে, if it is possible to continue to start NG2 feeding, we should start NG2 feeding, and if it is not possible to start feeding, we should continue IV nutrition বা parenteral nutrition। এবং আমরা বাচ্চার হিমোস্ট্যাসিস লেভেল, ব্লিডিং হচ্ছে কিনা বা বাচ্চাটা ডিআইসি ডেভেলপ করছে কিনা সেটা দেখে, বা বাচ্চাটা এনিমিক আছে কিনা, বা বাচ্চাটা থ্রোম্বোসাইটোপেনিয়া আছে কিনা সেটা দেখে আমি তাকে প্যাকড আরবিসি দিব, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব এবং প্লেটলেট ট্রান্সফিউশন দিব যেখানে দরকার। এই আমাদের একটা সেপ্টিসিমিয়ার বাচ্চা, এটা আমার এনআইসিউর ছবি দেখো। এই বেবিটাকে প্রথম কথা হচ্ছে আমরা নিউট্রাল, থার্মো নিউট্রাল এনভায়রনমেন্টে রেখেছি। এখান থেকে কিন্তু হিট আসছে, এখানে খুব, এখানে ছবিটা হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু বেবির টেম্পারেচারটা দেখাচ্ছে, এখানে বেবির টেম্পারেচার কত। আমি বেবিটাকে, বেবিটার নিউমোনিয়া বা কোনো ইনফেকশন ছিল, হয়তো শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, আমরা তাকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস প্রশ্বাস দিচ্ছি, এবং বেবির দেখো অক্সিজেন স্যাচুরেশন 100 আছে, ভালো একটা টার্ম বাচ্চা, এবং বেবির হার্ট রেটটাও ভালো 113, এবং ব্রিদিং এফোর্টটাও ভালো। আমরা একটা, এবং এখানে হয়তো দেখা যাবে যে এখানে ছবিতে আসে নাই, হয়তো আমরা বেবিকে স্যালাইন দিচ্ছি, আইভি নিউট্রিশনও দিচ্ছি, যেখানে হয়তো ঝুলানো আছে কোথাও বা এদিকে থাকতে পারে,
তার মানে আমরা বেবিটাকে পুরোপুরি এবং এসেপটিক প্রিকশন, বেবিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যা প্রসিডিওর যেটা করছি সেটা একদম এসেপটিক্যালি, এবং বেবির জন্য দেখো আলাদা একটা স্টেথো, বেবিটা যা কিছু করা হবে ইট অল শুড বি এসেপটিক এবং স্টেরাইল ওয়েতে করতে হবে। অ্যান্টিবায়োটিক কি দিব আমরা এখানে? নো অ্যান্টিবায়োটিক, মানে আসলে আসলে আমার এখানে আমাদের এনআইসিইউ প্রটোকলটা আমি লিখেছি, আমরা কোনো বাচ্চা যদি কোনো জীবাণু সংক্রমণ বা ইনফেকশনের ফিচার না আনে, তাহলে ধরো শুধু জন্ডিস নিয়ে এসেছে বাচ্চাটা আমাদের কাছে, আমরা শুধু ফটোথেরাপি দিব, এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিই না। বা কোনো একটা বেবি আমাদের এনআইসিইউ তে এসেছে কিন্তু তাকে আমাদের কিছু ম্যানেজমেন্ট দরকার, আইভি ফ্লুইড দিচ্ছি, তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক রাখি গ্রাম নেগেটিভ কভারেজের জন্য, দ্যাট ইজ জেন্টামাইসিন। মাইল্ড ইনফেকশন নিয়ে যদি আসে আমাদের কাছে, খুব অত সিরিয়াস ইনফেকশন আমরা ভাবছি না, ফার্স্ট সেট আপ হিসেবে আমরা অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন রাখি। যদি অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন এই বাচ্চা খারাপ হয়ে যায়, অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন চলা অবস্থায়, বা বাচ্চাটা অন্য কোনো হসপিটাল থেকে এসেছে মনে হয়, বা বাচ্চাটা অলরেডি সিরিয়াস কোনো ইনফেকশন নিয়ে এসেছে মনে হয়, তখন আমরা সেফটাজিডিম বা সেফোট্যাক্সিম তার সাথে একটা গ্রাম নেগেটিভ কভারেজ রাখি। মেনিনজাইটিস চিন্তা করলেও আমরা সেফোট্যাক্সিম অ্যামিকাসিন রাখি। ফোর্থ লাইনে আমরা সিপ্রোফ্লক্সাসিন এবং অ্যামিকাসিন রাখি। কখনো কখনো বাচ্চা যদি নিউমোনিয়া চিন্তা করি আমরা, তখন কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফিলোকক্কাস চিন্তা করলে আমরা অ্যামিকাসিনের সাথে ভ্যানকোমাইসিন রাখতে পারি, বা সিপ্রোফ্লক্সাসিন অ্যামিকাসিন ভ্যানকোমাইসিন রাখতে পারি। পাইপেরাসিলিন ট্যাজোব্যাক্টাম আমরা ফোর্থ লাইন বা ফিফথ লাইন এগুলোতে যদি রেসপন্স না করে তখন দিই। এবং আমি যেটা টাইপ করি নাই সেটা হচ্ছে, যদি আমরা দেখি যে বাচ্চার এই অ্যান্টিবায়োটিকের রেসপন্স করছে না বা লং টার্ম অ্যান্টিবায়োটিক বাচ্চাটা পাচ্ছে, তখন আমরা ক্যান্ডিডেমিয়া সাসপেক্ট করি, ফাঙ্গাল ইনফেকশন, সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন সাসপেক্ট করে তখন আমরা তাকে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল স্টার্ট করি। যেমন ফ্লুকোনাজল পাওয়া যায়, আরেকটা তো নাম এখন মনে পড়ছে না, সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল গুলো আমরা ইনজেক্টেবল ফর্মে স্টার্ট করি। অ্যাডজুভেন্ট থেরাপি যেটা অল্প কতক্ষণ, অ্যাডজুভেন্ট থেরাপি যেটা মানে বুস্ট আপ করতে, বাচ্চাটার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে হেল্প করবে। নিওনেট হিমসেলফ অর হার্টসেলফ ইন ইমিউন ডেফিসিয়েন্সি, প্রিটার্ম লোবার্থয়েড হলে তো ইমিউনিটি নাই বলতে হবে, আর টার্ম বাচ্চা হলেও কিন্তু ওর ইমিউন সিস্টেম ম্যাচিওর হয়নি, সেই ক্ষেত্রে এই বেবিদেরকে আমরা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। এটা নিয়ে কিছু পজিটিভ মানে স্টাডি আছে, কোথাও নেগেটিভ ইফেক্ট দেখানো হয়েছে, কেউ কেউ ব্যবহার করেন কেউ করেন না। আমরা আমাদের সেন্টারে মানে আমাদের এনআইসিইউ তে আমরা কখনো কখনো বাচ্চা খুব খারাপ হলে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দেই। এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা যেতে পারে যদি সিভিয়ার ফর্ম অফ সেপ্টিসেমিয়া, সিভিয়ার ডিআইসি, ফালমিনেন্ট সেপসিস, আমাদের মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করতে করতে উই মে লুজ দ্য বেবি, তখন আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিব। আর যদি লিউকোপিনিয়া, মার্কড লিউকোপিনিয়া হয়, তাহলে অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় লেখা আছে যে গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর আমরা দিতে পারি। পেন্টক্সিফাইলিন ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, ডাব্লিউবিসি কাউন্ট বাড়ায়, প্রোবায়োটিক বাড়ায়, জিঙ্ক বাড়ায়, কিছু কিছু স্টাডিতে আছে। তারপরে আমরা আসলে এখনো এই জিনিসগুলো আমরা আমাদের সেন্টার মানে আমরা আমাদের এনআইসিইউ তে ব্যবহার করি নাই। কতদিন অ্যান্টিবায়োটিক দেব? এই যে বলেছিলাম যে আমরা সাসপেক্ট করছি সেপসিস হতে পারে, তাহলে কিন্তু টেস্ট করার পরে দেখা গেল না রিপোর্টে ওইরকম আসে নাই, ক্লিনিক্যাল ফিচারে কিছুটা সেপসিস কিন্তু রিপোর্টে আসে নাই, অথবা কালচার নেগেটিভ এসেছে এবং 72 ঘন্টার মধ্যে দ্য বেবি হ্যাজ বিন রিকভার্ড, তাহলে 72 ঘন্টা পরে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক স্টপ করে দিতে পারি। কালচার যদি পজিটিভ আসে, তাহলে ব্লাড কালচার, বিশেষ করে সেপ্টিসেমিয়া, ইউটিআই, নিউমোনিয়া, এসব ক্ষেত্রে আমরা 7 থেকে 10 দিন দিবই দিব অ্যান্টিবায়োটিক। মেনিনজাইটিস হলে 2 থেকে 3 সপ্তাহ অবশ্যই দিতে হবে, এবং অস্টিওমাইলাইটিস হলে 6 উইকস অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন কথা হচ্ছে কি ধরনের প্রশ্ন আসে। আমি তোমাদেরকে বলেছিলাম যে অর্গানিজমস রেসপন্সিবল ফর সেপসিস, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। এটা একটা বোর্ডের প্রশ্ন, দেখো এমসিকিউ প্রশ্ন, কমন অর্গানিজমস রেসপন্সিবল ফর নিওনাটাল সেপসিস আর
ক্লেবশিয়েলা নিউমোনে আমরা জানি এটা ট্রু হবে। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি কখনো হয় না, এটা ফলস হবে। নাইজেরিয়া গনোরি দিয়ে নিউনেটাল সেপসিস সাধারণত হয় না, সেপ্টিসেমিয়া হয় না, যদিও নিউনেট প্রেজেন্ট করতে পারে, তবে কমন অর্গানিজম না। কমন অর্গানিজমের মধ্যে নাইজেরিয়া গনোরির নাম নাই, সুতরাং এই দুইটা হবে ফলস। ইস্কেরিসিয়া কোলাই ট্রু হবে, কারণ এটা গ্রাম নেগেটিভ অর্গানিজম। সিউডোমোনাস এরিজোনোসাও কিন্তু একটা কমন অর্গানিজম, সুতরাং এখানে যদি আমরা এ ধরি, এ বিসি নেগেটিভ হবে, এ ডি ই ট্রু হবে। আরেকটা বলেছিলাম যে সায়েন্স অফ সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু এমসিকিউ প্রশ্নতে আসে। সায়েন্স অফ সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন ইনফ্যান্ট লেস দেন 2 months, রেস্টলেস ইরিটেবল এটা ফলস হবে। সিভিয়ার চেস্ট ইনড্রয়িং ট্রু হবে, ফিভার ট্রু হবে, সানকেন আইজ ফলস হবে কারণ এটা ডায়রিয়ার সাইন, এবং গ্রান্টিং ট্রু হবে। এই যে লেস দেন 2 months এ ডেঞ্জার সাইন গুলো বা সায়েন্স অফ সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা নিয়ে প্রফে এমসিকিউ আসবে। তাহলে মোটামুটি এই দুইটা এমসিকিউ কমন। দুই একটা এসিকিউ একটু দেখে নেই। An 8-day-old term neonate presented with convulsion, reluctant to feed and less activity. তাহলে আমরা জানি যে কনভালশন সেপসিসের একটা সাইন, রিল্যাক্টেন্ট টু ফিড সেপসিসের একটা সাইন, অ্যাক্টিভিটি লেস দেন নর্মাল সেপসিসের একটা সাইন। মেনশন 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। 3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি বলো, তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সেপ্টিসেমিয়া, সেকেন্ড কমনেস্ট যেটা আসবে সেটা হচ্ছে কনভালশন যেহেতু আছে মেনিনজাইটিস, এবং থার্ড কমনেস্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। তাহলে 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা বলবো। কার্নিকটেরাসও যদি বলতে পারো, কারণ কার্নিকটেরাসে কনভালশন হবে, রিল্যাক্টেন্ট টু ফিড হবে, অ্যাক্টিভিটি লেস দেন নরমাল। 3টা কমনেস্ট বললে সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, কার্নিকটেরাস, এগুলো বলতে হবে। আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ নিওনেট। প্রথমে দুইটা মেইন ম্যানেজমেন্ট লিখবা, একটা হচ্ছে সাপোর্টিভ কেয়ার, তারপরে লিখবা হচ্ছে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক। স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের নামগুলো একটু মুখস্থ করে বলে দিবা। আর সাপোর্টিভ কেয়ারের টেম্পারেচার মেনটেনেন্স অফ রেসপিরেটরি সাপোর্ট অর অক্সিজেনেশন সাপোর্ট, তারপরে হচ্ছে মেনটেনেন্স অফ পারফিউশন এন্ড ব্লাড প্রেশার, নর্মোগ্লাইসেমিক স্ট্যাটাস, electrolyte levels should be maintained, nutrition should be maintained, and hemodynamic stability should be done. If there is anemia, blood transfusion দিব. If there is packed cell transfusion দিব. If there is thrombocytopenia, platelet transfusion দিব. If there is DIC, FFP দিব, এবং অ্যান্টিবায়োটিকের নামগুলো আমরা বলে দিব। যদি কনভালশন থেকে থাকে এই বাচ্চাটা যেহেতু আছে, তাহলে অবশ্যই আমরা তাকে ফেনোবারবিটন দিব, মানে একটা অ্যান্টিকনভালসেন্ট দিব। আরেকটা প্রশ্ন, এগুলো কিন্তু আমি বোর্ডের প্রশ্ন থেকে নিয়েছি। এই 2 days old term neonate came to you with hypothermia. হাইপোথার্মিয়া কিন্তু একটা ডেঞ্জার সাইন এবং ফিচার অফ সেপসিস, রিলাক্টেন্ট টু ফিড অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন। সো সহজ দেখাই যাচ্ছে এখানে কনভালশন যেহেতু নাই, সো ইট ইজ ডায়াগনোসিস। এখানে আর তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চাই নাই। So it's clean-cut case of neonatal sepsis, septicemia. Mention 5 other common clinical features. 5 other common clinical features: activity less than normal বলতে পারো, off color বলতে পারো, apnea বলতে পারো, respiratory distress বলতে পারো, convulsion বলতে পারো, DIC বলতে পারো, আর কি রেসপিরেটরি গ্রান্টিং বলতে পারো, অনেক কিছুই বলা যেতে পারে, যে কোনো 5টা ক্লিনিক্যাল ফিচার। হাউ উইল ইউ ম্যানেজমেন্ট তো বলেছি। সুতরাং মনে রাখতে হবে, সেপ্টিসেমিয়ার অর্গানিজম গুলো মনে রাখতে হবে, ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে, ক্লিনিক্যাল ফিচার মুখস্থ রাখতে হবে, ইনভেস্টিগেশন মনে রাখতে হবে, ম্যানেজমেন্ট গুলো মনে রাখতে হবে। আজকের মতো শেষ। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো।